জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের জন্য কিছু ভালো খবর রয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দিল্লি ছুটছেন সেই কথাটা ব্যাখ্যা করার আগে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাইছি যে কাঁথি থেকে এগরা, নন্দীগ্রাম থেকে কেন্দেমারি এবং বেশ কয়েকটা জায়গায় নন্দকুমার থেকে বলাইপন্ডা সহ রাজ্যের বেশ কয়েকটা নতুন রেল লাইন তৈরি হবে। সাধারণ মানুষের প্রভূত উন্নতি হবে। রাজ্যে বিধানসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টির ওই কেন্দ্রে যারা প্রার্থী হবেন তারা এই কথাটা সাধারণ মানুষের সামনে বলতে পারবেন। অর্থাৎ তারা কিছুটা এগিয়ে থাকবেন এবং ভোট যাবে, ভোট আসবে, কিন্তু সাধারণ মানুষের তাদের এলাকা দিয়ে যদি নতুন রেল লাইন তৈরি হয়, যদি ট্রেন যায়, তাহলে যাতায়াত ব্যবস্থার আরও প্রভূত উন্নতি হবে। সবজি বা অন্যান্য পণ্য যাতায়াতের জন্য খুব ভালো হবে। এটা খুব ভালো খবর। আজকে রাজ্যে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। তিনি মাত্র কয়েকদিন আগে 20 তারিখে দায়িত্ব নিয়েছেন এবং তারপরে প্রথমবারের সফরের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, সুকান্ত মজুমদার, যিনি রাজ্যের তরফে একজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, এছাড়াও রাজ্য বিজেপির একদম শীর্ষস্তরের নেতাদেরকে দেখা গিয়েছে। সেখানে বিরাট বড় ভিড় হয়েছিল। নীতিন নবীন তিনি খুব একটা রাজনৈতিক কথা বলেননি। তিনি কমল মেলা বলে একটা মেলার উদ্বোধন করেছেন দুর্গাপুরে এবং সেখান থেকে তিনি স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ সহ এ রাজ্যের যতজন মনীষী গোটা বিশ্বকে আলো দেখিয়েছেন, যারা গোটা বিশ্বের পথিকৃৎ, যারা প্রাতঃস্মরণীয়, তাদের কথা বলেছেন এবং যুব প্রজন্মের জন্য তিনি একটা বার্তা দিয়েছেন যে স্বামী বিবেকানন্দের দেখানো রাস্তাতে হাঁটলেই কিন্তু জীবনে একমাত্র সাফল্য পাওয়া যাবে। তো এটা গেল একটা দিক। বিজেপির তরফে ভীষণ ব্যস্ততা ছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিনভর ব্যস্ত ছিলেন। তার সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সস্ত্রীক দেখা করতে এসেছিলেন। একদম রাজ্য প্রশাসনের যে সদর দপ্তর নবান্ন, সেখানে এসে যেমন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মসূচির কথা বলেন এবং বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি, কিন্তু অখিলেশ যাদব, যার একটুখানি সাংবিধানিক জ্ঞান ধ্যান রয়েছে বলে, বিদেশে পড়াশুনো করেছে বলে আমরা জানতাম, তিনিও একটা রাজ্য প্রশাসনের সদর দপ্তরে দাঁড়িয়ে প্রচুর পলিটিক্যাল কথা বলে গেলেন। বিজেপিকে কিভাবে সরানো যায়, বিজেপি কত খারাপ, তৃণমূল কত ভালো, মমতা ব্যানার্জি কত ভালো, এইসব বললেন। আর মমতা ব্যানার্জি যেটা অদ্ভুতভাবে এতদিন পর্যন্ত রাজনৈতিক কথা বা কাউকে আক্রমণ এগুলো আমরা শুনেছিলাম, কিন্তু কোনোদিন শুনেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সদর দপ্তরে বসে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে শ্মশান উদ্বোধন করছেন? শ্মশান! এ কোথায় আছি আমরা? কোন রাজ্যে আছেন আপনারা? মানে শ্মশান উদ্বোধন করবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একদম সরকারিভাবে? সেইটা তিনি করেছেন। তো আর কি উদ্বোধন বাকি থাকলো? যার অনুপ্রেরণায় নাকি জন্তু জানোয়ারেরও জন্ম হচ্ছিল, এখন তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে শ্মশান উদ্বোধন করবেন? শ্মশানটাকে নবরূপে সজ্জিত করা, একটা শ্মশান আর একটা নতুন শ্মশান, এইসব তার কর্মসূচি। এটা তিনি এখন যা পারেন করুন। তিনি আর কয়েক ঘন্টা পরে সিঙ্গুরে যাচ্ছেন। সিঙ্গুরে আপনারা জানেন 2011 সালে ক্ষমতায় আসার পিছনে যে কয়েকটা ঘটনা ছিল, যে কয়েকটা অনুঘটকের মতো কাজ করেছিল, সিঙ্গুর তার মধ্যে অন্যতম। তবে শুধুমাত্র সিঙ্গুরের কারণে যে পালাবদল হয়েছিল, 34 বছরের বাম শাসনের অবসান হয়েছিল তা নয়। একদম পাড়ায় পাড়ায় যেভাবে মাতব্বররা মাতব্বরি করতে শুরু করেছিল, কার ঘরে কি রান্না হবে, কার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, কোথায় চুলোচুলি, সেখানেও মাথা গলানো শুরু করেছিল এই রাজ্যের বাম নেতারা। তো মানুষ অত্যাচারিত হতে হতে, নিষ্পেষিত হতে হতে, শোষিত হতে হতে এমনভাবে বিরক্ত হয়ে গিয়েছিল যে সামনে যাকে পেয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বা তার নিজের, তার তো কোনো নীতি বলে কিছু ছিল না, এখনো পর্যন্ত নেই। বুথভিত্তিক সংগঠন কিচ্ছু ছিল না, কিন্তু মানুষের বিরক্তি, ঘৃণা এবং রাগ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল 2011 সালের আগে পর্যন্ত, একটা ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল। আপনারা সবাই সেই বাম শাসন থেকে মুক্তির জন্য আমরা ভোট দিয়েছিলাম এই মমতা ব্যানার্জির দলকে, তৃণমূল কংগ্রেসকে। 1998 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে, দীর্ঘদিন ধরে বহু নাটক করার পরে, বহু চেষ্টা করার পরে 2011-তে পালাবদল হয়েছিল। এবং তার আগে যা হয়েছিল, শুধুমাত্র যে বামফ্রন্টের অত্যাচার তা তো নয়, বামফ্রন্টের যে ভুল জমি নীতি এবং এই যে সিঙ্গুরে
কৃষকদের জমি কার্যত ছিনিয়ে নেওয়া, নেতাইতে গণহত্যা, নন্দীগ্রামে গণহত্যা, নন্দীগ্রামে জমি ছিনিয়ে নেওয়া এবং রাজ্য জুড়ে যে অ্যানার্কি, সমস্ত কিছুর মূলে গিয়ে একটা বিস্ফোরণ হয়েছিল এবং বাম শাসনের অবসান হয়েছিল। তো সেই নন্দীগ্রাম, সেই সিঙ্গুর, সেই নিতাই, যার কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই জায়গাগুলো তিনি কিন্তু ভুলে গেছেন, একদম বেমালুম ভুলে গেছেন। যাদেরকে নিয়ে তিনি জমি আন্দোলন করেছেন, একদম আমি বলছি, মানে আমিও সেই সময় শরিক ছিলাম নিজাম প্যালেসে এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে বৈঠকগুলো হয়েছিল, বেশ কয়েকটা বৈঠকে আমি উপস্থিত ছিলাম। একদম মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কিন্তু একা কোনো আন্দোলন করেনি। সেখানে জমি রক্ষা যে কমিটি তৈরি হয়েছিল, সেখানে প্রায় 20-25টা গণসংগঠনকে তিনি এক জায়গায় জড়ো করেছিলেন। সেখানে ছাত্রছাত্রী সংহতি মঞ্চের তরফে আমরা ছিলাম, তারপরে বিভিন্ন ক্ষেত মজুরদের সংগঠন ছিল, বিভিন্ন সংগঠন, সেখানে বাম সংগঠন, ডান সংগঠন, ক্ষেত মজুর সংগঠন। তো তাদেরকে সবাইকে ভুলে গেছেন মমতা ব্যানার্জি, সবাইকেই একদম লিটারালি ভুলে গেছেন। এবং যে জায়গাগুলোর ওপরে ভর করে সেই গড়বেতা, সবং, পিংলা বলুন, আর নেতাই বলুন, লালগড় বলুন, নন্দীগ্রাম বলুন, হুগলির সিঙ্গুর বলুন, তিনি ভুলে গেছেন। তো 2021 সালে সেই যে হেরে গিয়েছিলেন নন্দীগ্রামে দাঁড়াবেন বলে, আসল কথা নন্দীগ্রামের প্রতি প্রেম প্রীতি ভালোবাসাটা কিছু নয়। তিনি চেয়েছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে হবে, তার মাটিতে দাঁড়িয়ে তাকে হারাতে হবে। এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, যেহেতু গোটা প্রশাসন, গোটা পুলিশ তার পাশে রয়েছে, প্রভূত পয়সা রয়েছে তার কাছে, এই কারণে শুভেন্দুবাবুকে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু নন্দীগ্রাম তাকে সেই সুযোগ দেয়নি। নন্দীগ্রাম তাকে টাটা বাই বাই করে দিয়েছে। প্রায় 2000 ভোটে হেরে যাওয়ার পর থেকে গত 5 বছরে মমতা ব্যানার্জি একবারও তিনি নন্দীগ্রাম মুখ হননি, একবারের জন্য। সিঙ্গুরও কিন্তু তাই। সিঙ্গুর তাকে ক্ষমতায় আনলো, তাপসী মালিকের দেহর উপরে ভর করে তিনি বিরাট বিরাট লম্বা চওড়া ভাষণ দিলেন। তাপসীর বাবা মনোরঞ্জন বাবুকে নিয়ে তিনি ঘুরে বেড়ালেন। এখন মনোরঞ্জন বাবু তিনি চোখের জল ফেলছেন বাড়িতে বসে বসে, কেউ তার দিকে তাকায় না, কেউ তার দিকে দেখে না, এমনটা তিনি বলছেন। এবং সবচেয়ে বড় দুঃখ হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলে একজন রয়েছে, যাকে প্রথমবারে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন সিঙ্গুরের মাস্টার মশাই, তিনিও এখন তৃণমূলকে মানে একদম অভিসম্পাত করছেন। তিনি একদম গালমন্দ বললে একটু হয়তো বাড়াবাড়ি বলা হবে, তিনি যেহেতু মাস্টার মশাই, ফলে তার মুখে কোনো অসাংবিধানিক কথা এখনো পর্যন্ত শোনা যায় না। তবে তিনি এই চুরি, চিটিংবাজি এবং যে বেনিয়ম অনিয়ম যে যা সব চলছে চারিদিকে ফেরেববাজি, সেটার প্রতিবাদ করে তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন। এবং আজ পর্যন্ত তিনি কিন্তু আর মমতা ব্যানার্জির ধার কাজ ঘেঁষেননি। গত 4 বছর ধরে মমতা ব্যানার্জিকে আর সিঙ্গুরে যেতে দেখা যায়নি। এবং আলোচনাটা আমাদের যে বিষয় নিয়ে, যে থাম্বনেল দেখে আপনারা এসেছেন যে মমতা ব্যানার্জি দিল্লি ছুটছেন, সেই আলোচনাটা শুরু করার আগে এই পটভূমিটা বলা খুব জরুরি ছিল, এই কারণে এত কথা বললাম। তো সেই মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগামীকাল সিঙ্গুরে যাচ্ছেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে দিল্লিতে যাচ্ছেন। দেখুন, এই যে সিঙ্গুরে যাবেন বা সভা করবেন, এগুলো তো খুব রুটিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 18ই জানুয়ারি তিনি এই সিঙ্গুরে সভা করে গিয়েছেন। তাকে একটা দলের তরফে, তৃণমূলের তরফে পাল্টা সভা করতেই হবে। জনমত গঠনের জন্য বিধানসভা ভোটের আগে সবাই সবার দোকান চালানোর জন্য সবাই তাদের মাল সেল করার চেষ্টা করবে। সেখানে কোনো অদ্ভুত কোনো ব্যাপার নেই, সেখানে কোনো অ্যাবনর্মাল ব্যাপার নেই। কিন্তু মমতা ব্যানার্জি হঠাৎ করে দিল্লি কেন যাচ্ছেন? দিল্লি যাওয়ার কথা তিনি নিজেই জানিয়েছেন। 26শে জানুয়ারি রাজভবনে তিনি এসেছিলেন চা চক্রে ফটো সেশন করতে। সেখানেই তিনি জানিয়েছেন যে আমি দিল্লি যাচ্ছি, আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছি। কেন যাচ্ছেন এত ব্যাখ্যা তিনি আগেও কখনো দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে দিল্লি যাওয়ার আগে এখনো পর্যন্ত কোনো ডেট ঠিক হয়নি। কেন ডেট ঠিক হয়নি বলুন তো? নবান্নের তরফে চেষ্টা করা হচ্ছে, মানে তিনি তৃণমূল নেত্রী হিসেবে তো দিল্লি যাবেন না, তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই দিল্লি যাবেন। এবং প্রোটোকল মেনে নবান্নের তরফে অফিসাররা চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর দপ্তরে যে একবার নরেন্দ্র দামোদর দাস মোদির সঙ্গে 1 মিনিটের একটা বৈঠক সেট করে দাও, একবার একটা মিটিং সেট করে দাও। মানে এখানেই সেট থেকে সেটিং, এই গল্পটা আসছে। খুব চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝলেন তো, শিয়রে সমনের মতো। দেখুন, অভিজ্ঞ রাজনীতিবিদ, তারও ইন্টেলিজেন্স রয়েছে, তারও গোয়েন্দারা রয়েছেন,
তাদের থেকে যা যা খবর আসছে সেটা মোটেও সুখকর নয়, সেটা মোটেও খুব একটা স্বস্তিদায়ক নয়। এই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে একদম শেষ চেষ্টাটা করবেন, মরিয়া চেষ্টাটা করবেন। শেষ ভরসা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত তাকে সময় দিয়েছেন বলে আমরা জানতে পারিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে, গাজর ঝোলানোর মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে, যে কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি। আর এদিক থেকে নবান্ন চেষ্টা করে যাচ্ছে প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার। আচ্ছা, আপনারা বলুন তো, যদি মুখ্যমন্ত্রী চাইতেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তাহলে তো এই যে 17 এবং 18 প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন, 17 তারিখ মালদায়, 18 তারিখ সিঙ্গুরে সরকারি জনসভা ছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছিল সরকারি কর্মসূচিতে, কিন্তু তিনি যাননি। তার মানে বিষয়টা এমন কিছু গোপনীয়, এমন কিছু গুহ্য ব্যাপার রয়েছে, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা কিনা পশ্চিমবঙ্গে করা সম্ভব নয়, যেটা দিল্লিতে গিয়ে সেটিংটা করতে হবে। আদৌ কি এই সেটিং সম্ভব? আদৌ কি এই অর্ধেকটা ডুবে থাকা পাঁকের মধ্যে থেকে, এই দুর্নীতিগ্রস্ত অবস্থায় থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাদেরকে চোর বলে মন্তব্য করে গিয়েছেন, এবং সেই তৃণমূল কংগ্রেসের নেত্রীকে কি ক্ষমা করে দেবেন? সেটা সময় উত্তর দেবে। যদি তিনি করেন, তাহলে পশ্চিমবঙ্গে তাঁদের দল, কেন্দ্রের শাসক দল বিজেপির হাল যে নাজেহাল হয়ে যাবে, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমাদের নজর তো অবশ্যই থাকবে দিল্লির দিকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন, কি করেন সেই দিকে। কিন্তু তার আগে মরার ওপরে খাঁড়ার ঘায়ের মতো এই নীতিন নবীন দিল্লি ফিরে যাওয়ার পরপরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন 30 এবং 31 তারিখে। রাজ্যে তার কর্মসূচি রয়েছে, ব্যারাকপুরে একটা জনসভা করার কথা রয়েছে। একেই বলে মরার ওপরে খাঁড়ার ঘা। এবং তারপরেই ফেব্রুয়ারি মাসে বড় একটা ধামাকা হতে চলেছে। আমরা প্রায় প্রত্যেক এপিসোডে একটা করে ইঙ্গিত এই সুরে আমরা বলে যাচ্ছি, আগামী ফেব্রুয়ারি মাসটা খুব ভাইটাল। আগামী ফেব্রুয়ারি মাসে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোবে, ড্রাফট লিস্ট বেরিয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং যেটা অফিসিয়ালি মুখ্যমন্ত্রীর তরফে জানানোর সম্ভাবনা রয়েছে, যে কারণ তার ভ্রাতুষ্পুত্র বলেছিলেন যে যদি কোনো বৈধ নাম বাদ যায় 1 লক্ষ না লোক নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। এগুলো রাজনৈতিক কথা, এগুলো বাগাড়ম্বরের কথা, এগুলো বারফাট্টাই মার্কা কথা। সেগুলো তো সম্ভব না তৃণমূলের পক্ষে একটা সাংবিধানিক সংস্থাকে ওইভাবে ঘেরাও করা। তো সেই সব হবে না। এই এসআইআর এবং নির্বাচন কমিশন এগুলোকে সামনে রেখে, অর্থাৎ মুখোশ হিসেবে রেখে, আসল মুখ হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, সেইটাকে আটকানোর চেষ্টা করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর চেয়ে পরিষ্কার করে কিছু বলা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনারা কি মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন দিল্লিতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।